সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, শিশুটিকে দেখতে সিএমএইচের স্বরাষ্ট্র উপদেষ্টা। 6 মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ, সমাজ মাধ্যম থেকে অপসারণ করতে হবে ছবি। সরকার বদলালে ঢাকা দিল্লি সম্পর্কের পরিবর্তন আসতে পারে বললেন ভারতীয় সেনাপ্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। তার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার মাগুরায় ধর্ষণের শিকার হয় শিশুটি। ওই দিনই ধর্ষকদের প্রকাশ্য শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। এরপর সামাজিক মাধ্যমেও চলে তীব্র প্রতিবাদ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। সকালে ধর্ষণের প্রতিবাদে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় জড়িতদের কঠোর শাস্তি চান সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের কঠোর বিচার দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেয় তারা। ধর্ষকের যেন মৃত্যুদণ্ড হয়, সেটা যেন প্রকাশ্য হয়, যেন কোনো এই বাংলায় যেন কোনো নারী আর ধর্ষিত না হয়। আমরা সত্যি খুবই লজ্জিত, মাগুরাতে এত একটি নিকৃষ্ট ঘটনা ঘটেছে। সেজন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাতে হয়, সেটা যাতে কার্যকর হয়, সেটার দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি সত্বর ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। এদিকে ধর্ষকের কঠোর বিচার দাবিতে স্মারকলিপি সহ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তখন সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। ছয় মাসের মধ্যে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির বিচার শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 24 ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শিশুটির সব ছবি অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজ সেবা অধিদপ্তরকে নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আজ এসব আদেশ দেন। রায় বাস্তবায়ন না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। সকালে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর ছবি সব প্ল্যাটফর্ম থেকে অপসারণ চেয়ে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী। অবাক করার বিষয় হচ্ছে গিয়ে কোর্ট নিজের থেকেই তখন অ্যাটর্নি জেনারেল অফিসকে ডাইরেকশন দিল যে কেন এই বাচ্চাটার ছবি, 8 বছরের বাচ্চার ছবি নাম বিভিন্ন মিডিয়াতে পাবলিশ করা হচ্ছে। তো আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 14 ধারার মধ্যে একটা প্রভিশন আছে যে ভিকটিম তার নাম ডিটেলস কোথাও প্রকাশ করা যাবে না। বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে দ্বিবেদী কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে যোগাযোগ রাখছে।
জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়ি হতে পারে বলে সামঞ্জস্য রেখে কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করাই এখন মুখ্য বিষয়। জুলাই আগস্টের রক্তিম বিপ্লবে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ফ্যাসিস্ট সরকারের সাজানো প্রশাসনে শুরু হয় রদবদল। এর মধ্যে উচ্চপদস্থ ১১০ জন সহ বিপুল সংখ্যক কর্মকর্তাকে করা হয় ওএসডি, অনেককে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে, আর ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে ফিরিয়ে আনা হয় ৭৫০-র বেশি কর্মকর্তাকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলছেন, এই পরিবর্তনের ভালো প্রভাব পড়বে প্রশাসনে, তবে নিরপরাধ কেউ আসছেন না শাস্তির আওতায়। মফিউর রহমানের রিপোর্ট। স্বৈরাচার হাসিনার নেতৃত্বে প্রায় ১৬ বছর দেশ শাসন করেছে পতিত আওয়ামী লীগ সরকার। এই দীর্ঘ সময় তারা প্রশাসন সাজিয়েছিল নিজেদের মতো করে, নিয়োগ দেয় বিপুল সংখ্যক জনবল, একই সাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অনেককেই, করা হয়েছিল ওএসডি। আমরা আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। অভিযোগ আছে, আওয়ামী শাসনামলে প্রশাসনের সর্বস্তরে নিয়োগের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হয়। রক্তঝরা বিপ্লবে হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই শুরু করে জনপ্রশাসনে রদবদল। দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত এমন অভিযোগের ভিত্তিতে ওএসডি করা সহ অনেকেই পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে। ৫ই আগস্টের পর ৩ ধাপে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ১৪ জন সিনিয়র সচিব ও সচিবকে। একই পদে ২ ধাপে ওএসডি করা হয় ২৩ জনকে। গ্রেড ১ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ১ জনকে, আর ওএসডি করা হয় ২ জনকে। এছাড়াও ওএসডি করা হয় ৫১ জন অতিরিক্ত সচিবকে, আর এই পদে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ১৯ জনকে। এছাড়া অধস্তন নানা পদে আসে রদবদল, শাস্তির খড়গ। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বিপ্লব পরবর্তীকালে প্রশাসনের এই পরিবর্তন ভালো প্রভাব নিয়ে আসবে, তবে এক্ষেত্রে নিরপরাধ কেউ যেন শাস্তির আওতায় না আসেন সেটিও দেখা হবে। কিছু ওএসডি হয়েছে, কিছু বাধ্যতামূলক চাকরি গেছে, আবার প্রমোশনও হয়েছে অনেকের। এটা একটা হলো অনগোয়িং প্রসেস। আমরা যেটা চাচ্ছি চেঞ্জ হোক, পজিটিভিটি আসুক। ৪ জন মাননীয় উপদেষ্টার সমন্বয়ে একটা প্রশাসন সংক্রান্ত কমিটি করা হয়েছে, এখন এই কাজগুলো ওখানে হয়, আমরা জারি করি। ফ্যাসিস্ট সরকারের সময় ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতির জন্য ১৫৪০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বঞ্চনা নিরসন কমিটির আবেদন বিবেচনা করে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। এই রদবদলের বিষয়ে প্রশাসন বিশেষজ্ঞ বলছেন, একসাথে অধিক সংখ্যক কর্মকর্তাকে ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো ঠিক নয়। যাদেরকে আপনার অবসরে দেওয়া হচ্ছে এরা কিন্তু আবার ভবিষ্যতে ফিরেও আসতে পারে। যেমন বিগত সরকারের আমলে দেওয়া হয়েছে অবসরে, এখন তো তারা সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চতর পদগুলিতেই আছেন। প্রশাসনে এ ধরনের যে কোনো পদক্ষেপ নেয়ার আগে যাচাই বাছাই করা প্রয়োজন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পরে বিভাগীয় মামলা নিয়ে যদি তাদেরকে দোষী পাওয়া যায়, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ। আমন্ত্রণ ২১ সংবাদে। চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। রাতে চাঁদপুর পৌর শহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দ হয়। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও ৩টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আমার মামা নেই, ছোট মামতো ভাই, মামতো ভাইয়ের স্ত্রী এবং আমার মামতো বোন, বড় মামতো ভাই ৬ জন আহত হয়েছে। ৪ জন আপনার ঢাকাতে রেফার করা হয়েছে, আর 2 জন চাকরি জানা হয়েছে। বাস নেই, মানে আপনার আগুনটা ছড়ায় গেছে। তাও ওইখানে দাদা ছিল, চাচা চাচি ছিল, তো ওনারা টোটাল ৬ জন আপনার আগুনে পড়া গেছে।
চাঁদপুর আদালতে এজলাস সংকটে বেড়েই চলেছে মামলার জট। বিচার প্রার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, আর কোর্ট বারান্দায় অপচয় হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শিগগিরই এজলাস ভবন নির্মাণ না হলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন আইনজীবীরা। চাঁদপুর থেকে নিয়ামত হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর জেলা আদালতে ২৬ জন বিচারকের জন্য এজলাস কক্ষ আছে মাত্র ১৬টি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১ জন বিচারকের জন্য এজলাস আছে ৬টি। এতে বাড়ছে মামলা জট। দিনের পর দিন ঘুরতে হচ্ছে বিচার প্রার্থীদের। এজলাস সংকটে বিচার কাজ চালাতে বিচারকদের অপেক্ষা করতে হয়। আদালত প্রাঙ্গণে জরাজীর্ণ টিন শেডেও চালাতে হচ্ছে বিচারকি কাজ। চাঁদপুর আদালতের তথ্য বলছে, সব মিলে বিচারাধীন মামলার সংখ্যা ৪৩,৮৮৩টি। এর মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সংখ্যা ১০,৫১৩, জেলা ও দায়রা জজ আদালতে আছে ৩১,৫৭৬, আর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আছে ১,৭৯৪টি মামলা। শুধু তাই নয়, একই পথ দিয়ে চলাচল করতে হয় মামলার বাদী, বিবাদী, আইনজীবী ও বিচারকদের। অনেক সময় এজলাস খালি না হলে বিচার কাজ স্থগিত ঘোষণা করা হয়। এতে বাড়তি টাকা ও অতিরিক্ত সময় ক্ষেপণের কথা জানান বিচার প্রার্থীরা। কাগজপত্র অলরেডি সব সরকারি পর্যায়ে কমপ্লিট, কিন্তু কাজ পর্যন্ত রায় দিচ্ছে না। ১৫ বছর যাবৎ মামলা আর্গুমেন্টেই ছিল, রায় দিচ্ছে না, কাল ঘুরাইতে আছে। আমার সবকিছু সম্পূর্ণ রাইটের, তারপর আমি এই যে এখন আবার আপিলে ভুগতেছি। এজলাসের অভাবে বিচার প্রার্থী ও আইনজীবীদের আসতে হয় সকালে আর ফিরতে হয় রাতে। গুরুত্বপূর্ণ মামলার ফাইলও হারানোর কথা জানান আইনজীবীরা। চিফ জুডিশিয়াল ভবন না থাকা, একদিকে আমরা আইনজীবীর জন্য ক্ষতিগ্রস্ত হইতেছি, অন্যদিকে বিচার প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হইতেছে। বিচারকরা একজন সকালবেলা উঠে তার বিচার কাজ শেষ হইলে এরপরে দ্বিতীয় জন উঠে, তাতে করে বিরাট জট করে যায়। আমাদের বিচারকরা ইনসিকিউর ভাবে তারা যাতায়াত করতেছে। সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি যে তাৎপরে দ্রুত একটা সিজন ভবন করার জন্য। শীঘ্রই এজলাস ভবন নির্মাণ না হলে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আমরা আইন মন্ত্রণালয়ে যাব, এটা নিয়ে যেন খুব দ্রুতই আমাদের এই সিজিএম ভবনের বিষয়টা সমাধান হয় এবং আমাদেরকে এখানে সেনশন দেওয়া হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। টাঙ্গাইলে সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের বাড়ি দখলের ঘটনা ঘটেছে। তালা ভেঙে ১৭ জন প্রতিবন্ধী ও পাগল নিয়ে ওই ভবনে প্রবেশ করেন সমন্বয়ক পরিচয় দেয়া এক তরুণী। বলেন, আওয়ামী লীগ নেতাদের বাড়ি পাগলদের আশ্রম করা হবে। এদিকে এমপির স্ত্রী রওশন আরা জানান, চাঁদার টাকা না দেয়ায় এমন কাজ করেন তারা। পরে যৌথ বাহিনীর অভিযানে ওই বাড়ি দখলমুক্ত হয়। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক দাবি করা মারিয়াম মুকাদ্দাস মিষ্টি তালা ভেঙে ১৭ জন প্রতিবন্ধী ও পাগল নিয়ে জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করেন। গত ৫ আগস্টের পর বাড়িটি ফাঁকা ছিল। মারিয়াম মুকাদ্দাস মিষ্টি বলেন, প্রতিবন্ধী ও পাগলদের থাকার ব্যবস্থা করতেই পরিত্যক্ত বাড়িটি দখল করা হয়েছে। এই সমাজের গরিব মানুষ এই পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে, অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলো। অন্যদিকে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা জানান, ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল মিষ্টি। ওনারা বলছে যে ১০ কোটি টাকা দেন, তাহলে আপনার বাসাটা আমরা করবো না। আমি ১০ কোটি টাকা দেই নেই বিধে তারা এই সবগুলো পাগল ছাগল এনে বাসার মধ্যে খাইছে। পরে রাতেই যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপির বাড়িটি দখলমুক্ত করা হয়। যথোপযুক্ত পুনর্বাসন আমি বলবো সেই জায়গায় নেওয়া হবে, যাতে করে তাদের আশ্রয়ের পাশাপাশি তারা যেন স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা আমরা করব। এভাবে বাড়ি দখলের ঘটনায় তীব্র নিন্দা জানান এলাকাবাসী। আর শাস্তি হলে প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে। যারা নিরপরাধ নিরস্ত্র মানুষ, তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয়, সেটা আসলে গ্রহণযোগ্য না। যে লোকগুলাকে এখানে বন্দী করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন অবস্থা আছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি দুপুরের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা। ৬ মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ, সমাজ মাধ্যম থেকে অপসারণ করতে হবে ছবি। সরকার বদলালে ঢাকা দিল্লি সম্পর্কের পরিবর্তন আসতে পারে বললেন ভারতীয় সেনাপ্রধান।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।